সুপ্রশিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব ভয়েস চেঞ্জ, এবং এই টপিকসটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেই চাকরির পরীক্ষায় ভয়েস থেকে প্রশ্ন আসে না, এবং সেটা নট অনলি বিসিএস অ্যান্ড ব্যাংক বাট অলসো নিবন্ধন, প্রাইমারি বা অল কাইন্ডস অফ জব এক্সামস। তো কাজেই আমরা আজকে এই টপিক সম্পর্কে একেবারে ধরে ধরে প্রতিটি জিনিস বা প্রতিটি জায়গায় একটু অ্যাড্রেস করতে ট্রাই করব, এবং আপনারা যারা যারা আমার সাথে যুক্ত হবেন বা যারা আমাদের ক্লাসগুলো দেখতেছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা ক্লাসটি এখনই শুরু করতেছি আল্লাহ পাকের নামে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করলাম। সবাই লিখেন ভয়েস। দেখেন এই যে ভয়েসটা আছে, এই ভয়েসটা হলো প্রধানত দু প্রকার। এক হলো অ্যাক্টিভ, দ্বিতীয়টি হলো প্যাসিভ। একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো ভাইয়া এইরকম: প্রথমে সাবজেক্ট, তারপর হলো ভার্ব, তারপর হলো অবজেক্ট। কোনো একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হলো এমন। কিন্তু একটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হলো প্রথম হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব লিখতে হয়, তারপর মেইন ভার্বের ভিতরে লিখতে হয়, তারপর বাই লিখতে হয়, তারপর হলো সাবজেক্ট এর অবজেক্ট লিখতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কোনো একটা অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো এরকম: সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং কোনো একটা প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্বের ভিতরি, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন আমি এখানে দেখাচ্ছি, সেটা কি, এখানে একটা বাক্য লিখলাম যে হি ইটস রাইস। এখানে একটা বাক্য লিখলাম জাস্ট আই প্লেইড ফুটবল। খুবই সহজ, খুবই ছোট ছোট জিনিসগুলো আমরা একটু দেখাচ্ছি। দেখেন আমি এখানে যে কাজটা একটু করে দেখাচ্ছি আপনাদেরকে, সেটা আপনাদের আরও ভালো লাগবে। সবাই একটু এখানে লক্ষ্য করেন, এই যে অঙ্কটুকু দেখেন, এটা সাবজেক্ট, এটা হলো এই বাক্যের সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। তাহলে এটার চেহারাটা যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটার মতো, তাহলে আমি এটাকে লিখতে পারি অ্যাক্টিভ। তার মানে এই বাক্যটি এখন কোথায় আছে? অ্যাক্টিভে আছে। এখন এই অ্যাক্টিভ সেন্টেন্সকে বা পৃথিবীর যে কোনো অ্যাক্টিভকে যদি আপনাকে কেউ প্যাসিভ করতে যদি বলা হয়, তাহলে প্রথম কাজ কি বলছি? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তার মানে যে রাইস, এই রাইসের সাবজেক্টিভ ফর্ম আমি এখানে লিখলাম রাইস। তারপর কি বলছি? অক্সিলারি ভার্ব। আপনারা জানেন হি ইটস রাইস, এই বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে বসে এম, ইজ, আর। সেক্ষেত্রে আয়ের সাথে বসা হলো এম, ইজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল। মনে থাকবে? এখন রাইস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রাইসের সাথে কি হয়? ইজ। আমি আবার বলছি, প্রথম হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাইছি, রাইসটা এখানে বসাইছি। দ্বিতীয় হলো টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাইছি। এখন কি লাগবে? মেইন ভার্বের ভিতরে যে ইট, ইটের ভিতরি ফর্ম হলো ইটান। তারপর নিম অনুসারে বাই, তারপর হলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই যে হি নামক একটা সাবজেক্ট আছে, এটার অবজেক্টিভ ফর্ম হলো হিম। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। কথাটা আমি আবার বলছি, প্রথমে বলছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্মেটে আছে, এই জন্য এটা অ্যাক্টিভ। এটাকে প্যাসিভ করার জন্য প্রথমে লাগবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপর হলো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্বের ভিতরি, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখন নিচে আমার এখানে আরও একটা বাক্য আছে, দেখেন এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্মেটে আছে, তার মানে এটার নাম কি? অ্যাক্টিভ। এখন এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে যদি আপনাদেরকে কেউ প্যাসিভ করতে যদি বলা হয়, এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে যদি আমাদেরকে কেউ প্যাসিভ করতে বলে, প্রথম কাজ কি? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ফুটবল লিখলাম। তারপর কাজ কি? টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। আপনারা জানেন এই যে প্লেড, এই বাক্যটা পাস্ট টেন্সে আছে। আপনারা সবাই জানেন যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে বসে ওয়াজ এবং ওয়ার। সেক্ষেত্রে ওয়াজ হলো সিঙ্গুলার এবং ওয়ার হলো প্লুরাল। ওয়াজ হলো সিঙ্গুলার এবং ওয়ার হলো প্লুরাল, নাকি? এখন তাহলে একটু দেখেন, এখানে
তার মানে ফুটবল যেহেতু সিঙ্গুলার এই জন্য হবে ওয়াজ। তারপর কি লাগবে বি থ্রি, এই যে প্লে, এর বি থ্রি ফর্ম হলো প্লেড। তারপর নিউমোনিশার বাই, তারপর কি লাগবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি গত 2 বা 3 মিনিটে আপনাদের কাছে একেবারে অতি বেসিক যে কথাবার্তা বা অতি বেসিক যে আলোচনাটুকু করেছি, এবং এই আলোচনার মেইন জায়গাটা হলো আমি এই দুটি স্ট্রাকচারের মাধ্যমেই ভয়েসের সব প্রশ্ন মোটামুটি আমি সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। এবং এর মাঝে কিছু কিছু নিয়ম পড়বে, সেটা আমি দেখাবো, কিন্তু মোটামুটি আমি মৌলিক দুটি নিয়ম এখানে ডিসকাস করে ফেলছি। এখন আপনাদের কাজ হলো এই দুটি নিয়ম একটু দেখেন, এবং এখানে আমি আরও একটা সেন্টেন্স একটু দিতে চাই, অ্যাড্রেস করতে চাই, সেটা আমি একটু দেখাই। কারণ আমার আজকের পুরো ক্লাসের আলোচনার বা অ্যাসার্টিভ সেন্টেন্সের সব আলোচনা করে ফেলছি আমি আর কোনো কিছু বাকি রেখে নেই। আপনার মনে হয় যে ভাই আপনি 5 মিনিট এখন পড়ার নাই, 5 মিনিটও পড়াই নাই, কিন্তু মেইন জিনিস পড়াই ফেলছি। ধরেন এখানে একটা বাক্য লিখলাম যে হি ইজ রাইটিং এ লেটার। ওকে ফাইন। দেখেন এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তার মানে এই জায়গাটা যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্টের রূপে আছে, তার মানে এটা আছে অ্যাক্টিভে। এই বাক্যটাকে যদি প্যাসিভ করতে যদি বলা হয়, তাহলে প্রথম কাজ কি, এই লেটার একটা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখলাম এই লেটার। তারপর কি লাগবে ভাইয়া, বাক্যটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগে প্রেজেন্ট টেন্সের জন্য কি এম ইজ আর। আপনারা জানেন সবাই, যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে হলে একটা অতিরিক্ত বিং বসাতে হয়। তার মানে এম ইজ আর, এর সাথে বসে এম ইজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল। এই লেটার একটা চিঠি, এই জন্য ইজ। কিন্তু বাক্যটা কন্টিনিউয়াস টেন্স, একটা বিং লাগবে। কি লাগবে? বিং। তারপর কি লাগবে? বি থ্রি ফর্ম। রাইটিংয়ের বি থ্রি ফর্ম কি? রিটেন। তারপর নিউমোনিশার বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো হিম। আমি এখানে যেই দুটি স্ট্রাকচার লিখেছি, এই দুটি স্ট্রাকচারের বাইরে একটা কথাও বলতেছি না, এবং একটা কথা বলবো না আজকে পুরো ক্লাসে। কারণ আমি আবার বলতেছি, আমার কাছে যারা আপনারা যারা আমার ক্লাস আগে পরে করেছেন, বা আপনারা যারা আমাকে চিনেন, পড়াশোনার থট প্রসেসটা হলো বুঝা যে আপনার কি লাগবে এবং কি লাগবে না, এবং আল্লাহ পাকের নাম নিয়ে বসা। আর একটা সেন্টেন্স করাবো, তারপর আপনাদেরকে মোটামুটি বাজারে ছেড়ে দিব, ঠিক আছে? তাহলে আসেন, ধরেন এখানে লিখলাম যে হি হ্যাজ প্লেড ক্রিকেট। হি হ্যাড প্লেড ক্রিকেট। প্রথম প্রশ্ন, কথাটা ভালো করে বুঝেন। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেহেতু এই ফরম্যাটে আছে, যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাক্যটা এই ফরম্যাটে আছে, তাহলে আমরা কি বলতে পারি? এটা আছে অ্যাক্টিভে। এটাকে যদি প্যাসিভ করতে বলা হয়, প্রথম কাজ কি? প্রথম কাজ হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখলাম ক্রিকেট, লিখে ফেললাম ক্রিকেট। ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আপনারা জানেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে বসে হ্যাভ এবং হ্যাজ। তারপর একটা অতিরিক্ত, যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা অতিরিক্ত বিন যোগ করতে হয়, ঠিক আছে? লিখলাম ক্রিকেট। ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কি হবে? একটা হ্যাজ। তারপর একটা বিন লাগবে অতিরিক্ত, নিলাম বিন। তারপর লাগবে বি থ্রি। প্লেডের বি থ্রি ফর্ম কি? প্লেড। তারপর নিউমোনিশার বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো হিম। আশা করি আমরা এতটুকু বোঝাতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি বলছি কোনো একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কোনো একটা অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে, কোনো একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে যে কাজটা আমাদের করতে হয়, সেই জিনিসটা হলো প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্বের বি থ্রি, তারপর হলো বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যদি আমি এতটুকু বোঝাতে পারি, আমরা এবার অ্যাসার্টিভের যে ভ্যারাইটিমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ডিসকাস করতে চাই। তাহলে চলুন আমরা সেটা একটু দেখাই। প্রথম প্রশ্ন, দেখেন এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি? এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম নিলাম, ওকে ফাইন নিলাম।
বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব হিসেবে কি হয়? এম ইজ আর। নোবেলস মানে অনেকগুলো উপন্যাস, এই জন্য লাগবে আর। দেখেন এখানে আর না, এটা কেটে দিলাম। আর আছে, আর আছে, আর আছে। এবার ঘরটা কার? এবার ঘরটা কিন্তু বি3 ঘর। এখানে বিং হবে না, বিং হয় কন্টিনিউয়াস টেন্সে। এটা বি3 আছে, এটা বি3 আছে, বাই আছে, বাই আছে। বাইয়ের পর কি লাগবে? এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম উই, উইয়ের অবজেক্টিভ ফর্ম হলো আস, এই কারণে এটা নেওয়া যাবে না। বাক্যটি আবারও ভালো মতো লক্ষ্য করেন, আমার অপশন ডিতে হয় নাই, এখানে বিং দিছে। বিং শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের ক্ষেত্রে হয়, এখানে হয় না। এখানে ভার্বটা আর দেয় নাই, কারণ নোভেলস হলো প্লুরাল। এখানে হয় নাই, এখানে বাই এর পর লাগবে অবজেক্টিভ প্রোনাউন, দিছে উই, কারণ সাবজেক্টের অবজেক্ট লাগে। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, তাহলে আমরা তার পরবর্তী প্রশ্ন একটু দেখাতে চাই। হ্যাঁ, আমরা নেক্সট প্রশ্নটি দেখতে চাই। দেখেন, এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব, এই হলো অবজেক্ট। তার মানে প্রথম কাজ কি? এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখবেন। দেখেন এতটুকু পর্যন্ত ঠিক আছে, যেহেতু বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি লাগবে? হ্যাভ এবং হ্যাজ। আর পারফেক্ট টেন্স কি লাগবে? তারপর হলো বিং লাগবে, তারপর বি3 বসাবেন। তার মানে এখন কি লাগবে? মাই ওয়ালেট মানে একটা ওয়ালেট, এই জন্য হ্যাজ। দেখেন এখানে হ্যাজ নাই, কেটে দিলাম। এখানে হ্যাজ নাই, কেটে দিলাম। এখানে হ্যাজ নাই, কেটে দিলাম। আপনার কি পুরোটা লাগবে? ওকে, তাহলে আমরা আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি, হ্যাঁ, আমরা এই নিয়মটা একটু পড়াবো। আর এই নিয়মটা পড়ানোর পূর্বে আমি এখান থেকে একটু ঘুরে আসতে চাই। শুনেন, যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে মোডাল ভার্ব থাকে, কোনো একটা অ্যাক্টিভ সেন্টেন্সে যদি মোডাল ভার্ব থাকে, কি থাকে? মোডাল ভার্ব থাকে, তখন এটার স্ট্রাকচার হলো এরকম, মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। বাট এই মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে প্রথমে মোডাল, তারপর বি, তারপর বি3 হয়। কোনো একটা মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভ বাক্যের চেহারা হলো এমন, প্রথমে মোডাল ভার্বটা থাকে, তারপর ভার্বের বেস ফর্ম। ওই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে মোডাল ভার্ব বি বি3, মোডাল ভার্ব বি বি3। ঠিক আছে, তাহলে আমি একটু এক্সাম্পল দেখাই। সেটা কি? সেটা হলো রে ভাই, ধরেন আমি লিখলাম যে হি ক্যান ডু ইট, সেটা করবে। এটা সাবজেক্ট, এটা মোডাল ভার্ব প্লাস বেস ফর্ম, এটা হলো অবজেক্ট। এখন এটা আছে অ্যাক্টিভে, এই বাক্যটাকে যদি প্যাসিভ করতে যদি বলি, তাহলে প্রথম কাজ কি? ইট লিখলাম, ক্যান ক্যান লিখে ফেলতে হবে, মোডাল ভার্ব লিখলাম, তারপর কি লাগবে? বি, একটা বি লিখতে হবে অতিরিক্ত, নিলাম বি। তারপর কি লাগবে? বি3 ফর্ম, ডু, ডুর বি3 ফর্ম ডান। তারপর নিম্নসার বাই, তারপর কি লাগবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো হিম। আমার সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কথাটা ভালো মতো বুঝেন। কোনো একটা মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম হয়। প্যাসিভ করার সূত্র হলো মোডাল ভার্ব প্লাস বি প্লাস বি3, মোডাল ভার্ব প্লাস বি প্লাস বি3। আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। ঠিক আছে, আশা করি কি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, তাহলে এই বাক্যটি একটু দেখেন আপনারা। দেখেন, এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। দেখেন এখানে মোডাল ভার্ব আছে, তার মানে আস। আচ্ছা, সাবজেক্টিভ ফর্ম কি লাগবে? উই। আচ্ছা, ক্যান, ক্যান ক্যানই লাগবে। দেখেন ক্যান থাকলে কুড হবে এমন কোনো কথা আমি বলি নাই, ক্যান থাকলে আর হবে এমন কোনো কথা বলি নাই। ক্যান আছে নিলাম। যেহেতু মোডাল ভার্ব, একটা বি লাগবে, নিলাম বি। একটা বি লাগবে, নিলাম বি। লাগবে বি3 ফর্ম। দেখেন এখানে কিন্তু বি3 ফর্মটা নাই। দেখেন এখানে হয় না, এখানে বি3 ফর্ম দরকার ছিল, এখানে ক্যান দরকার ছিল, এখানেও ক্যান দরকার ছিল। দেখেন তো আমি এতটুকু বোঝাতে পেরেছি কিনা? এই জিনিসের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু বুঝতে হবে, অ্যাপ্লিকেশন বোঝাটাই হলো মুখ্য। ঠিক আছে, ওকে। এইবার আমি আরও একটা জিনিস একটু শেখাতে চাই, সেটা হলো
হ্যাঁ, দেখেন আমি এখানে বলছি কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করি তখন সাধারণত ভয়েসের ক্ষেত্রে কোনো একটা ওয়ার্ডকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন কিন্তু একটা ভাই বসাতে হয়, কী বসাতে হয়? ভাই বসাতে হয়। কিন্তু কিন্তু কিছু কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোর ক্ষেত্রে বাই না হয়ে উনি কি উনি উনি একেবারে হুবহু সরাসরি যে জিনিসটা গ্রহণ করে তার নাম হলো কি জানেন? তার নাম হলো মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রহণ করে, যেমন নুন টু, লাফ অ্যাট, সেজড উইথ, অ্যালার্মড অ্যাট, স্যাটিসফাইড উইথ, সারপ্রাইজড অ্যাট, এমবডি ইন, এই রকমের আরও অনেকগুলো ওয়ার্ড আছে। আমি আবার বলছি কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু শব্দ আছে, যে সকল শব্দ বা যে কিছু কিছু ভার্ব আছে, যে ভার্বগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ হওয়ার সময়, যে ভার্বগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বাই না বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রহণ করে তাকে বলা হয়, সেই ওয়ার্ডগুলো হলো এগুলো। ঠিক আছে, মনে থাকবে? তাহলে আমি কিছু প্র্যাকটিস একটু দেখাচ্ছি। আমি প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্ন এখানে রেখে দিয়েছি। এখানে আরও একটা আছে, দেখেন লিখলাম হলো প্লিজড উইথ। হ্যাঁ, ওকে, তাহলে এখানে একটু দেখেন। তাহলে আমরা এই সেন্টেন্সটি একটু দেখব, প্রত্যেকে এই সেন্টেন্স একটু দেখবেন। দেখেন আমার প্রথম প্রশ্ন, দে প্লিজড আস। এই দেখেন আস, আস মানে উই। বাক্যটা যদি পাস্ট টেন্স, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে হয় ওয়াজ এবং ওয়ার। উইর সাথে কিন্তু ওয়াজ হয় না, ওয়ার হয়। নিলাম ওয়ার, লাগবে বি থ্রি ফর্ম। দেখেন এখানে বি থ্রি ফর্ম নেই। আমি আবার বলি, কন্টিনিউয়াসের প্যাসিভের ক্ষেত্রে বিং ব্যবহার করা হয়। বি থ্রি আছে, বি থ্রি আছে, বি থ্রি আছে। প্লিজ টু হয় না, প্লিজ বাই হয় না। প্লিজড কি হয়? প্লিজড হয় উইথ। প্লিজড কি হবে? প্লিজড উইথ। প্লিজড কি হবে? উইথ। যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা আরও কিছু প্র্যাকটিস একটু দেখাই। আমার এখানে যতগুলো প্রশ্ন আমি রেখেছি প্রতিটা প্রশ্ন আপনাদেরকে আমি সলভ করে দিব। ঠিক আছে, বলছে আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না। প্রথম প্রশ্ন, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তার মানে এটা চেহারাটা কার মতো? এটা অ্যাক্টিভের মতো চেহারা। এটাকে প্যাসিভ করতে হলে কি লাগবে? হিমের সাবজেক্টিভ ফর্ম লাগবে হি। বাক্যটা প্রেজেন্ট টেন্স, এজন্য ইজ লাগবে। তারপর নটটা বসায় ফেলছি। এবার ঘরটা কার? বি থ্রি ফর্ম। দেখেন এখানে কিন্তু বি থ্রি ফর্মটা নাই, কেটে দিলাম। বি থ্রি ফর্ম আছে, বি থ্রি ফর্ম আছে, বি থ্রি ফর্ম আছে। নুনের সাথে এখানে কিন্তু বাই টু নাই, এখানেও টু নাই। এটা গেলো এক রকমের একটা প্রসিডিওর। আরও একটা প্রসিডিওর হলো মুখস্থ প্রসিডিওর। সেটা কি? এখানে নো আছে, এই নো আছে মানে প্যাসিভ করতে হলে টু লাগবে, নুন টু লাগবে। এই বাক্যে টু নাই, এই বাক্যে টু নাই, এই বাক্যে টু নাই। টু যেটা আছে সেটাই অ্যান্সার। কারণ নুন কি হয়? নোকে প্যাসিভ করতে হলে অবশ্যই টু লাগবে। নোকে প্যাসিভ করতে হলে অবশ্যই কি নিতে হবে? টু নিতে হবে কম্পালশনালি। সো তার আর কোনো কি ওয়ে নাই। আশা করছি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। তারপর আমরা আরও একটা সেন্টেন্স একটু এখানে পেয়ে গেলাম। বললাম মাই সান বট আ নিউ মোটর বাইক। মাই সান আমার সন্তান, একটা সাবজেক্ট, বট ভার্ব, এই পুরোটা অবজেক্ট। ঠিক আছে, এখন তার মানে প্রথম কাজ কি? এই যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এই নিউ মোটর বাইক, দেখেন এই নিউ মোটর বাইক সাবজেক্ট আছে কিনা? দেখেন এতটুকু কিন্তু সাবজেক্ট নাই, কারণ এই সাবজেক্ট কিন্তু এখানে সাবজেক্ট হওয়ার কোনো সুযোগই নেই। এই নিউ মোটর বাইক, এই নিউ মোটর বাইক, এই নিউ মোটর বাইক, এটা একটা সাবজেক্ট। বাক্যটা কোন টেন্স? এই যে বাই,
এই বাইয়ের পাস্ট ফর্ম হলো বট, তার মানে যেহেতু পাস্ট টেন্স কী লাগবে, অবশ্যই ওয়াজ লাগবে। দেখেন এখানেও ওয়াজটা নাই, এখানেও ওয়াজটা নাই, এখানে হয় না ওয়াজ নাই, এখানে হয় না ওয়াজ নাই, এখানে তো সাবজেক্টিভ ভুল, ওয়াজ তারপর বি3 তারপর বাই তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। আমি এই জিনিসগুলো আপনাদেরকে ধরে ধরে দেখানোর একটাই উদ্দেশ্য, যেন কি আপনি যেন কোনোভাবে এই জিনিসগুলো ভুল না করেন। কারণ প্রশ্নতে এগুলোই আসবে ঘুরে ফিরে, এই সেম জিনিসগুলোই আসবে বারবার। বলতে সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন, এই সেম যে বাক্যটা আছে একেবারে এই প্রশ্নটা, এই প্রশ্ন আসলে আপনারা কীভাবে সলভ করতে পারবেন আমি সেটা একটু দেখাই। যেহেতু বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, পরীক্ষার হলে স্টেল আগে বলতেছি প্রেজেন্ট পারফেক্ট আছে মানে বিন খুঁজবেন। প্রেজেন্ট পারফেক্ট আছে মানে কি খুঁজবো আমরা? বিন। দেখেন এখানে বিন নাই, এখানে বিন নাই, এখানে বিন নাই। আবার বলি, যেহেতু বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, পারফেক্ট টেন্সে একটা অতিরিক্ত বিন লাগে, এই অপশনে বিন নাই, এই অপশনে বিন নাই, এই অপশনে বিন নাই, এই জন্য অ্যান্সার হলো বি। এটা হলো পরীক্ষার হলের স্টাইল, মানে খুব দ্রুত করতে হবে পরীক্ষার হলে। এখানে আমি বুঝাই, হিজ প্যান নিলাম অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হিজ প্যান পাইলাম। বাক্যটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওয়াজ তো কোনোভাবে হবে না, ওয়াজ তো কোনোভাবে হবে না। যদি আপনারা আমার মতো শুধু প্রশ্ন কাটার প্রসিডিওরে যেতে পারেন, প্রশ্ন আপনাকে দেখে ভয় পেয়ে যাবে, প্রশ্ন আপনাকে দেখে ভয় পেয়ে যাবে, আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এটা একটু দেখেন, এই বাক্যটি কি হতে পারে? দেখেন এখানে কি বলছে, দ্য বয় লাফ এট দ্য লেম ম্যান, তার মানে এটা হলো অবজেক্ট, লাফ এট সাবজেক্ট, দ্য বয় হলো অবজেক্ট, দ্য লেম ম্যান লাগবে, দ্য লেম ম্যান কি আছে, বাক্যটা পাস্ট টেন্স, তার মানে পাস্ট টেন্স হলো ওয়াজ লাগবে হলো বি3। দেখেন এখানে কিন্তু বি3 নাই। আপনারা জানেন কোনো একটা বাক্যকে যদি কন্টিনিউয়াস করতে হয় তখন শুধুমাত্র কি লাগে, বিং লাগে, তো এটা হবে না। এখানে আছে বি3, এখানে আছে বি3। আপনারা জানেন লাফ কি হয়, লাফ বাই হয় না, লাফ অ্যাট হয়, লাফ কি হয়, অ্যাট হয়। আমি এই কথাটা কিছুক্ষণ আগে বলছিলাম, কিছু কিছু বাক্য মানে কিছু কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে বাই না হয়ে উনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গ্রহণ করে, সেটা লাফ অ্যাট, স্যাটিসফাইড উইথ, তারপরে নোন টু, ঠিক আছে, সেজড উইথ, সারপ্রাইজ অ্যাট, এরকম অনেক শব্দ আছে, ঠিক আছে, আমি সেটা লিখে দিয়েছি, ওকে ফাইন। তারপর হলো এটা করেন একেবারে সেম থিং, ইউ ক্যান হেল্প আস, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তার মানে আসার সাবজেক্টিভ ফর্ম কি লাগবে হলো উই। কি দরকার হলো ক্যান, এখানে ক্যান নাই কেটে দিলাম, এখানে ক্যান নাই কেটে দিলাম, ক্যান আছে, বি লাগবে, বি3 লাগবে, এখানে বি3 নাই কেটে দিলাম, মনে থাকবে? ওকে, আমরা এই জিনিসগুলো পড়াইছি। এইবার আমরা আরো একটা জিনিস একটু দেখাতে চাই, একটু ভ্যারাইটি আনতে চাই। সেটা হলো যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে, আমি কিন্তু খুব সহজভাবে দেখাচ্ছি, যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে, টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত কোনো বাক্য থাকে, যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত কোনো সেন্টেন্স থাকে, ওই বাক্যটাকে প্যাসিভ করতে হলে, ওই টুটা ঠিক থাকবে, একটা বি যোগ করে বি3 বসাই দিবেন, টু বি প্লাস বি3। যদি কোনো একটা বাক্যে এই টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে অ্যাক্টিভ সেন্টেন্সে, ওই বাক্যটাকে প্যাসিভ করতে হলে প্রথমে টু, তারপর বি, তারপর বি3, টু বি বি3। কথাটা আবার বলছি, ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি কখনো কোনো একটা বাক্যে আমরা ইনফিনিটিভ তথা টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত কোনো সেন্টেন্স পাই, ওই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে লিখব টু, তারপর বি, তারপর বি3, প্রথমে টু, তারপর বি, তারপর বি3, প্রথমে টু, তারপর বি, তারপর হলো বি3। তাহলে এখানে আসেন, আর আগে পরে চেঞ্জ, মানে ভয়েসের ক্ষেত্রে তো আগেরটা পরে, পরেরটা আগে, এগুলো আমরা এতক্ষণে প্রায় 20টার মতো প্রশ্ন সলভ করাইছি। সো এই জিনিস নিয়ে আমার আর মনে হয় কোনো কথা বলার দরকার
আছে বলে আমি মনে করি না, ঠিক আছে। তাহলে আসেন, বলছে দ্য গেট, দেখেন সাবজেক্ট হলো দে, আর গোয়িং টু লক, এটা একটা ভার্ব। দ্য গেট একটা অবজেক্ট আর ওটা হলো গিয়া কমপ্লিমেন্ট, তার মানে এটা তো সাবজেক্ট হতে পারে না। দ্য গেট বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অবশ্যই কি লাগবে? আচ্ছা ইজ গোয়িং টু হবে না, এখানে ইজ গোয়িং লাগবে, ঠিক আছে। আবার এখানে দ্য গেট আর ক্লক এটা হতে পারে, এখানে ইজ নাই, এটা কেটে দেন। প্রথমে লিখছেন দ্য গেট, ভার্ব মানে সাবজেক্ট ভার্ব লিখছেন, এই দেখেন টু লক পাইছেন না, এখানে টু লক, এই টু লক যেহেতু অ্যাক্টিভে আছে এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে লিখবেন টু, তারপর লিখবেন বি, তারপর লিখবেন লকড। এই দেখেন টু বি লকড, এই জন্য অ্যান্সার হলো ডি। এই বাক্যটা আমি আবার বুঝাই, কিছুই না, একেবারে খুবই সহজ সেন্টেন্স, আগে পরে চেঞ্জ আপনি পারেন, আমি এতক্ষণ শিখেছি। এটা আছে অ্যাক্টিভ প্লাস ইনফিনিটিভ, এটাকে যদি প্যাসিভ করতে বলা হয় প্রথমে হলো টু, তারপর হলো বি, তারপর বি থ্রি বসাবেন। দেখেন এখানে টু বি নাই, এখানে বি নাই, বি আছে টু নাই, এখানে কি এমন কোনো কিছুই নাই, এই টু বি বি থ্রি। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, আমরা এই বাক্যটি একটু সলভ করব। সেটা কি রে ভাই? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, মি সাবজেক্টিভ ফর্ম আই, বাক্যটা তো পাস্ট টেন্স, এই জন্য ওয়াজ, ঠিক আছে। বি3 লাগবে, সব জায়গায় বি3 আছে। ভাইয়া সারপ্রাইজড কি হয় না? ফর হয় না, সারপ্রাইজড বাই হয় না, সারপ্রাইজড টু হয় না, সারপ্রাইজড কি হয়? সারপ্রাইজড অ্যাট লিখতে হয়, সারপ্রাইজড অ্যাট। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, মানে আমি তার আচার আচরণে কি আশ্চর্যান্বিত হয়ে গিয়েছি। ওকে, তাহলে আমরা আরো কিছু প্রশ্ন একটু দেখাই। দেখেন এখানে কি বলছে, উই ডোন্ট লাইক আইডল পিপল, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তার মানে প্রথম কাজ কি? আইডল পিপল লাগবে। দেখেন আইডল পিপল এতটুকু ঠিক আছে, এটা অবজেক্টটাকে সাবজেক্ট করে নাই, ওইটা কাটা। বাক্যটা প্রেজেন্ট টেন্স, এজন্য আর, ঠিক আছে। নট লাগবে, নট লিখে ফেললাম। লাগবে বি3, দেখেন এই ঘরটা কিন্তু বি3 এখানে অফ দিয়ে রাখছে, এই ঘরটা কিন্তু বি3 এখানে অফ দিয়ে রাখছে, এখানে হয় না বি3 কারণে, এখানে হয় না বি3 কারণে, এখানে হয় না অবজেক্টটাকে উনি সাবজেক্ট করে নাই, ঠিক আছে। আপনি প্রশ্ন দেখেই সলভ করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত নিয়ম বলতে শুধু 2টা লাইন লিখছি, আর কিছুই লিখি নাই। শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ঠিক আছে। আপনি ভয়েস দেখে দেখে অ্যান্সার করবেন, এটা সলভ করবেন, হ্যাঁ এটা সলভ করবেন। দেখেন এখানে কি বলছে, শিলা ওয়াজ রাইটিং এ লেটার, কিন্তু বাক্যটা আছে কন্টিনিউয়াস টেন্স। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা অতিরিক্ত বিং বসাতে হয়। কি বসাতে হয়? বিং। দেখেন এখানে বিং নাই, এটা পরীক্ষা হল স্টাইল, এখানে বিং নাই, বিং আছে লাগবে বি3, বিং এর পর কিন্তু বি3 লাগে, দেখছেন। পরীক্ষার হলে 5 সেকেন্ডে করবেন। কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। কথাটা আবার বলছি, আপনার এখানে কি দেওয়া আছে, এই ওয়াজ রাইটিং মানে ভার্ব প্লাস আইএনজি কিন্তু দেওয়া আছে, মানে বাক্যটা কন্টিনিউয়াস। যে কোনো কন্টিনিউয়াসকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে একটা বাক্যে কি লাগবে? অতিরিক্ত বিং। এই বাক্যটাতে বিং নাই, এই বাক্যটাতে বিং নাই, বিং আছে, বিং এর পর কিন্তু ঘরটা বি3 ঘর, এখানে বি3 নাই। এটা হলো পরীক্ষার হলের স্টাইল। এবার আমি দেখাই। প্রথম প্রশ্ন, এই লেটার হলো অবজেক্ট, লিখলাম লেটার, বাক্যটা প্রেজেন্ট পাস্ট টেন্স এন্ড ওয়াজ, লাগবে একটা বিং। দেখেন এখানে বিং নাই, এখানে বিং নাই, বিং এর পর লাগবে বি3, এখানে বি3 নাই। একেবারে পার্ট টু পার্ট আপনি দেখে সলভ করবেন, একেবারে পার্ট টু পার্ট, ঠিক আছে। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। আমরা ইনফিনিটিভের আরো একটা বাক্য করিয়েছিলাম, এটা আরো একটা বাক্য একটু দেখেন। বলছি কি, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, নাকি? এখানে কি বলা আছে? টু ওপেন। ইনফিনিটিভ পাইছেন, এসব অবজেক্টের সাবজেক্ট বানাবেন, এটা আপনি জানেন। এখানে এসব নাই, এসব আছে। তারপর বলছি ইজ গোয়িং, দেখেন উইল কেন হবে, ইজ বিং কেন হবে?
ইজ গোয়িং টু, এই দেখেন প্রথমে টু, তারপর বি, তারপর বি থ্রি, টু বি বি থ্রি, টু বি বি থ্রি, দেখছেন? এই যে এখানে টু বি বি থ্রি, এটা ছিল অ্যাক্টিভ, এটাকে করার জন্য প্রথমে টু নিছি, একটা বি অতিরিক্ত নিছি, আর এটার বি থ্রি ফর্ম লিখছি। ঠিক আছে, ওকে। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। হিমের সাবজেক্ট হলো হি, বাক্যটা প্রেজেন্ট টেন্স, ওয়াজ হবে না, হ্যাজ হবে না। হ্যাঁ, ইজ হতে পারে, ইজ হতে পারে, বি থ্রি আছে, বি থ্রি আছে, নুন কি লাগে, টু লাগে, নুন লাগবে টু, এই জন্য এই হবে না। দেখেন এতে এ হয় না, টু নাই, বি হয় না, এটা ওয়াজ হয় নাই, সি হয় নাই, বি হয় না, ইজ হয় নাই, সি হয় নাই, ইজ হয় নাই, ডি হয়েছে, এই জন্য অ্যান্সার। ঠিক আছে, এত বেশি প্রশ্ন যে সলভ করাচ্ছি। দেখেন এখানে কি বলছে, টু ডু, দেখছেন কি পাইছেন, ইনফিনিটিভ পাইছেন। এখন এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে লিখবেন টু, তারপর লিখবেন হলো বি, তারপর হলো ডান। দেখেন এতটুকু কোন কোন বাক্যে নাই, এতটুকু টু বি ডান নাই। দেখেন এখানে টু বি ডান আছে, হতে পারে, এখানে টু বি ডান নাই, এখানে টু বি ডান নাই, শুধু কিচ্ছু না, মানে আপনি আগে পরে তো অনেক কিছু পড়ছেন, এই দিসটা এখানে চলে আসবে, এটা তো আপনি জানেনই, ঠিক না? এগুলো তো আপনি জানেন। আমার প্রশ্ন শুধু আপনি পরীক্ষার হলে কি করবেন, এটা আছে অ্যাক্টিভ, এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে টু, তারপর বি, তারপর বি থ্রি। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, তাহলে সবাই যে কাজটি করবো, সবাই আশা করি তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স রিলেটেড যত সেন্টেন্স আমাদের সামনে দেওয়া হবে, আমরা সব সেন্টেন্স আল্লাহ পাকের রহমতে সলভ করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। এখন আমরা আমাদের আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেই জায়গাটাতে একটু ফোকাস করতে চাই। চলেন তাহলে একটু সেটা না বলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের চেহারা। যদি প্যাসিভের চেহারা দেখতে চান, প্রথম কাজ হলো অক্সিলারি ভার্ব, তারপর হলো অবজেক্ট আর সাবজেক্ট, তারপর হলো বি থ্রি, তারপর হলো বাই, তারপর হলো সাবজেক্ট আর অবজেক্ট, লাস্টলি প্রশ্নমুখ সাইন। সুপ্রিয় ভাই বোনেরা, একটু কথাটা শুনতে হবে, সেটা কি? দেখেন আমরা জানি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের চেহারা হলো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর হলো সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর হলো অবজেক্ট। প্রথম অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর হলো অবজেক্ট। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেহারা, অ্যাক্টিভের চেহারা। এই রকম অ্যাক্টিভ সেন্টেন্সকে বা কোনো একটা ইন্টারোগেটিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথম কাজ হলো অক্সিলারি ভার্ব, তারপর হলো অবজেক্টের সাবজেক্ট নিতে হয়, তারপর হলো মেইন ভার্বের বি থ্রি ফর্ম নিতে হয়, তারপর বাই নিতে হয়, তারপর সাবজেক্টের অবজেক্ট নিতে হয়। এটা কিভাবে নিতে হয়, এই জিনিসটুকু কিভাবে নিতে হয় সেটা একটু দেখাই আমি। দেখেন এটা অক্সিলারি ভার্ব, এটা হলো অক্সিলারি, এটা সাবজেক্ট, এটা হলো মেইন ভার্ব, এটা হলো অবজেক্ট। তার মানে এটা চেহারা কার মতো? এটা চেহারাটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের মতো। দেখেন এই যে অ্যাক্টিভ ভয়েসে কেমন ছিল, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। এটা কার মতো দেখতে? এই বাক্যটা দেখতে এক্স্যাক্টলি অ্যাক্টিভ ভয়েসের মতো। কোনো একটা অ্যাক্টিভ ভয়েসকে যদি এখন আপনাদেরকে প্যাসিভ করতে বলি, প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব। আমি অক্সিলারি ভার্বের ঘরটা প্রথম ফাঁকা রাখবো এই কারণে, কারণ আপনারা জানেন কোনো একটা বাক্যের ভার্বটা কিন্তু সাবজেক্টের অনুগামী হয়। আমরা কি জানি? কোনো একটা বাক্যের সাবজেক্টটা কিন্তু ভার্বের অনুগামী হয়। এই কারণে আমি এখানে যে কাজটি করব, প্রথমত অবজেক্ট, আমার অক্সিলারি ভার্বের ঘরটা ফাঁকা রাখবো। এবার আমি অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটাও লিখবো। দেখেন দ্য ওয়ার্ক, কাজটি দ্য ওয়ার্ক, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম কথাটুকু লিখে ফেললাম। এইবার একটু এখানে একটু দেখেন,
এই যে বাক্যটা আছে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো এম ইজ আর। ঠিক আছে, দ্য ওয়ার্ক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে হয় ইজ, এই জন্য এটা হবে ইজ। আমি আবার বলছি, প্রথমত আমি অক্সিলারি ভার্বের ঘরটা ফাঁকা রাখছি, এটা স্ট্রাকচার। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখছি, বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে এম ইজ আর ব্যবহার করা হয়। আর এর সাথে এম ইজ হলো সিঙ্গুলার আর হলো প্লুরাল। দ্য ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার এই জন্য ইজ বসাইছি, তাহলে অক্সিলারি ভার্ব বসাইছেন, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাইছেন। এখন ঘরটা কার? বি থ্রি ঘর। এই যে ডু, মেইন ভার্ব বি থ্রি ফর্ম, ডুর বি থ্রি ফর্ম ডান, নিউ মনীষের বাই, তারপর কি লাগবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, হির অবজেক্টিভ ফর্ম হলো হিম। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। আপনাদের ইন্টারগেটিভ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইন্টারগেটিভ সেন্টেন্স। 2 নম্বর বাক্যটি দেখেন, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে আপনারা এই তিনটার যে মেরিট এটা বুঝতে পারছেন। ওকে, এখন এই যে কোন একটা অ্যাক্টিভ, এটা যে অ্যাক্টিভে আছে এটাকে প্যাসিভ করতে হলে প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব, ঘরটা ফাঁকা রাখলাম। প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব, ঘরটা ফাঁকা রাখলাম। এখন কাজটা কার? এই যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। আপনারা জানেন এই বাক্যটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি হয়? ওয়াজ আর হয়। আয়ের সাথে কি হয়? ওয়াজ। এইবার এখানে হবে ওয়াজ। তার মানে প্রথমে অক্সিলারি ভার্ব লিখলাম, এবার কি লিখলাম? সাবজেক্টটা লিখে ফেললাম, তারপর লাগবে হলো বি থ্রি ফর্ম। এই নোর বি থ্রি ফর্ম হলো নুন, নোর বি থ্রি ফর্ম হলো নুন। এই যে বাই, আপনারা জানেন নোর সাথে কি হয়? বাই না হয় টু হয়। তারপর হির অবজেক্টিভ ফর্ম হলো হিম। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, যদি আমি আপনাদেরকে এতটুকু বুঝাতে পারি, তাহলে তো ইন্টারগ্রেটিভ পড়ানো শেষ। এইবার একটা জিনিস দেখাই, সেটা হলো কি, যদি কখনো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড আসে, যদি কখনো ডাব্লিউএস ওয়ার্ড আসে, এটা কীভাবে হ্যান্ডেল করবেন সেটা একটু দেখাই। যদি কোনো বাক্যে হু থাকে, যদি কোনো সেন্টেন্সে হু বসে, হু থাকলে তার পরিবর্তে বাই হোম বসে। হু থাকলে তার পরিবর্তে কি বসে? বাই হোম। যদি কোনো বাক্যে বাই হোম বসে, যদি কোনো বাক্যে বাই হোম বসে, তখন বাই হোম থাকলে হু বসে। এর বাহিরে ডাব্লিউএস ওয়ার্ড যা থাকবে তাই হবে, আর কোনো চেঞ্জ নাই। কথাটা খুব ভালো করে মনোযোগ দেন। আপনার জন্য লিখার একটু টাইম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টাইম না, যেন স্ক্রিনশট দিতে পারেন। হ্যাঁ, দেখেন এখানে যে কী কথাটা বলছি ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে যদি কোনো বাক্যে হু থাকে, হু থাকলে হোম, হু থাকলে বাই হোম থাকলে হু। এর বাইরে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটাই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি যদি একটু দেখাই, একটা এক্সাম্পল একটু দেখাই। ধরেন এখানে লিখলাম যে হু ইজ কলিং মি, আমাকে ডাকছে। এখন এই যে বাক্যটা আছে, এটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, হু থাকলে কি হবে? বাই হোম, লিখলাম বাই হোম। এখন ঘরটাকে অক্সিলারি ভার্ব ফাঁকা রাখলাম। এই মি সাবজেক্টিভ ফর্ম হলো আই না। এইবার আপনারা জানেন বাক্যটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে হয় এম ইজ আর। আর কন্টিনিউয়াস টেন্সের জন্য একটা বিং লাগবে। কি লাগবে? বিং। তাহলে আসেন, মি সাবজেক্টিভ ফর্ম লিখলাম আই, এবার আইয়ের সাথে কি হয়? এম হয়। এবার আগে এম লেখেন, তার মানে এম আই। যেহেতু বাক্যটা কন্টিনিউয়াস, একটা বিং লাগবে, বসালাম একটা বিং। তারপর কি লাগবে? বি থ্রি, কলের বি থ্রি ফর্ম কল্ড। কথাটা আবার বলতেছি, হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম, তারপর ঘরটা ছিল অক্সিলারি ভার্বের, তারপর হলো কি সাবজেক্টের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখলাম। এইবার সাবজেক্ট যেহেতু আয়ের সাথে হয় এম, এবার এমটা বসাইছি, কিন্তু বাক্যটা কন্টিনিউয়াস, একটা বিং বসাইছি, তারপর মেইন ভার্বের বি থ্রি ফর্ম বসাইছি। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, তাহলে আমরা একটু সামনে দেখাই, মানে আপনারা কী কী প্র্যাকটিসগুলো আমি সব দেখাই দিব, একটা বাদ থাকবে না, কোনো চিন্তা নাই। এখানে আছে হু থাকলে কি লাগবে? বাই হোম লাগবে। দেখেন এখানে বাই হোম নাই। হু থাকলে কি লাগবে? বাই হোম লাগবে, এখানে বাই হোম নাই। হু থাকলে কি লাগবে? বাই হোম লাগবে, এখানে বাই হোমটা নাই। দেখেন প্রথমে হু থাকলে বাই হোম লিখলেন, বাক্যটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে উইল টু উইল চেঞ্জ হয় না, ঠিক না? দ্য ওয়ার্ক লিখলাম, যেহেতু ফিউচার, এই যে একটা বি লাগে, মডেল ভার্ব থাকলে একটা বি লাগে, বলছি না, বি, তারপর বি থ্রি। যদিও আপনি যদি হু থাকলে বাই হোম বসে, এতটুকু বসাতে পারলে লাগলো না। এটা কিন্তু কয়েকটা পরীক্ষা আসছে, দেখছেন? তো প্রশ্ন কিভাবে সলভ করবেন
আমি ঠিক যেই ফরম্যাটে বা যেভাবে সামনে আগাচ্ছি জাস্ট এইভাবে একটু যাওয়ার ট্রাই করবেন প্লিজ, তাহলে আল্লাহর রহমতে আপনাকে কেউ আটকাতে পারবে না, কারণ আমার চাকরি লাগবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা এখানে একটা সেন্টেন্স পেয়েছি, বলছে হ্যাভ ইউ প্লেড ফুটবল, আপনি কি ফুটবল খেলতেছেন বা আপনি ফুটবল খেলছেন? তাহলে দেখেন, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা অবজেক্ট। তার মানে এটা আছে অ্যাক্টিভে। এটাকে যদি প্যাসিভ করতে যদি বলা হয়, প্রথম কাজ কি, অক্সিলারি ভার্ব লাগবে, ফাঁকা রাখলাম। এইবার অবজেক্টটা সাবজেক্টিভ ফর্ম লাগা হলো ফুটবল, ফুটবল লাগবে নাকি ভাইয়া? যেহেতু ফুটবল কথাটা সিঙ্গুলার, এই জন্য এখানে লাগবে হ্যাজ। কি লাগবে? হ্যাজ। এইবার কি লাগবে? বিন। যেহেতু বাক্যটা পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স একটা বিন লাগবে, নিবেন একটা বিন। তারপর লাগবে বি3 ফর্ম, প্লের বি3 ফর্ম প্লেড, তারপর বাই, তারপর হলো ইউ। এটা হলো আমি পুরোটা করে দিলাম, বাট পরীক্ষা হলে কি করবেন, যেহেতু বাক্যটা পারফেক্ট টেন্স আছে বিন খোঁজেন। যেহেতু বাক্যটা পারফেক্ট টেন্স আছে, দেখেন এখানে বিন নাই, এখানে বিন নাই, এখানে একটা বিন আছে, এখানে একটা বিন আছে। আপনারা জানেন এই অক্সিলারি ভার্বের সাথে কিন্তু কখনো বিন হয় না, বিন কিন্তু সাবজেক্টের পরে বসাতে হয়, বিন বা বিং। এখানে শুধু অক্সিলারি ভার্বটা সিঙ্গেল হবে, এটা বি3 আগে বসাতে হয় সবসময়। ঠিক আছে? সো এটা এখানে হবে না। অ্যান্সার হলো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস বি3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? ওকে, যদি আমরা এই বাক্যটি নিয়ে কথা বলি, এটা আপনাদের প্রাইমারির পরীক্ষায় আসা একটা প্রশ্ন। এখানে যে কথাটা বলা হয়েছে, এখানে ওনারা যে তথ্যটি শেয়ার করতে চেয়েছেন সেটা হলো হু। হু আছে মানে কি লাগবে? বাই হোম। দেখেন এখানে বাই হোম নাই, এখানে বাই হোম নাই, বাই হোম আছে, বাই হোম আছে। বাই হোমের এরপর ঘরটাকার অক্সিলারি ভার্ব, কিন্তু ইন্টারগ্রেটিভ শুরু কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে। দেখেন এখানে কিন্তু অক্সিলারি ভার্বটা নাই, এটা কেটে দেন। আমি কিন্তু আপনাদেরকে স্ট্রাকচার এই কারণে লিখে দিয়েছি, স্ট্রাকচার যিনি পারবেন তার প্রশ্ন মিস হবে না কোনোভাবেই। আপনি মারা গেলেও কোশ্চেন ভুল হবে না। ঠিক আছে? আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। তারপর আমরা যদি এই সেন্টেন্সটার দিকে একটু তাকাই, এটা কি, ডাজ হি স্পিক ট্রুথ ওয়েল, সে কি ভালোভাবে ইংলিশে কথা বলতে পারে? প্রথম প্রশ্ন, এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট নাকি? প্রথম প্রশ্ন হলো এটা অ্যাক্টিভ, এটাকে প্যাসিভ করবেন কিভাবে? প্রথম হলো অক্সিলারি ভার্ব, ফাঁকা রাখলাম। এই যে ইংলিশ অবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখে ফেললাম ইংলিশ। ওকে, যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর বসে। ইংলিশ, ইংলিশের সাথে হয় ইজ, ইংলিশের সাথে কি হয়? ইজ হয়, লিখলাম ইজ ইংলিশ। তারপর লাগবে বি3 ফর্ম, স্পিকের বি3 ফর্ম কি? স্পোকেন। ওয়েল, এই যে এক্সটেনশনটা এখানে লিখে দেন, ওয়েল, নিমনের সাথে বাই, তারপর হলো হিম। এটা হলো একটা প্রসিডিউর, এটা জাস্ট রিটেনের প্রসিডিউর। আপনারা জানেন, আপনারা যারা রিটেন দিবেন বিভিন্ন জায়গায়, তখন এই প্রসিডিউরটা। এইবার আমি একটু যদি করি, যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ইজ লাগবে, ওয়াজ কোনোভাবেই লাগবে না, কারণ এখানে ডাজ আছে। ডিড থাকলে ওয়াজ নিতেন। তারপরে অবজেক্টের সাবজেক্ট ফর্মটা লিখলাম, এখন লাগবে বি3 ফর্ম, অক্সিলারি ভার্ব সাবজেক্ট বি3, এখানে বি3 নাই, এখানে বি3 আছে, এখানে বি3 আছে, ওয়েলটা আছে, ওয়েলটা আছে। আচ্ছা, টু কি আসমান থেকে আসছে নাকি রে ভাই? টু কি আসমান থেকে আসবে নাকি? আমার তো এখানে বাকি কোনো জায়গাতে টু নাই, তাহলে টু কেন আনবেন আপনি? আমি তো টু নেওয়ার মতো কোনো ফর্মুলা দিইনি আপনাদেরকে, তাহলে টু নিতে পারবেন না গায়ের জোরে। ঠিক আছে? আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? যদি আমি এতটুকু বুঝাতে পারি রে ভাই, তাহলে আমরা একটু সামনে যাই। তাহলে এটা করবেন, এই বাক্যটি সলভ করবেন সবাই। দেখেন ডিড, ডিড আছে মানে পাস্ট টেন্স, এ বার্ড মানে একটি পাখি, তার মানে ওয়াজ হবে। দেখেন এখানে ডিড, ডিড তো হবে না, ওয়াজ লাগবে, ওয়াজ আছে। এ বার্ড, বার্ড অবজেক্টটাকে সাবজেক্টে নেবেন। আচ্ছা, বয় তো সাবজেক্ট না, বয় তো এখান থেকে এটা অবজেক্টে চলে যাবে। এ বার্ড, ঠিক আছে, এ বার্ড ঠিক আছে, লাগবে। এখন তো ঘরটা বি3 ফর্মের ঘর। প্রথমে কি বলছি? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর হলো সাবজেক্ট, তারপর হলো বি3 ফর্ম বলছিলাম। এই অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব, এই সাবজেক্ট লাগবে বি3, এখানে বি3টা ছিল না, এই জন্য অ্যান্সার হলো ডি। এই কারণে অ্যান্সার হলো ডি। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন? যদি আমরা এতটুকু বুঝাতে পারি, প্রশ্ন সলভ করতে করতে পাগল হয়ে যাবেন। ঠিক আছে?
পরীক্ষাতে তো আপনার শুধু প্রশ্ন নিয়ে আসে, আর তো কিছু আসে না। বাট শর্ত হলো চাকরি পাইতে হবে। একটা চাকরি পাওয়া মানে একটা ফ্যামিলির আজীবনের স্বপ্ন পূরণ করা। একটা চাকরি পাওয়া মানে অসুস্থ পিতামাতার ওষুধের টেনশন না করা। একটা চাকরি পাওয়া মানে একটা সংসার টিকে যাওয়া। একটা চাকরি পাওয়া মানে একটা মেয়ের বিয়ে হওয়া, একটা ভাইয়ের বিয়ে হওয়া, ঠিক আছে? একটা ফ্যামিলিতে তার বাচ্চা দুধের টাকার চিন্তা না করা, ঠিক আছে? খুব ক্রুশিয়াল কথাবার্তা এগুলো ভাই। দেখেন এখানে হু আছে মানে কি লাগবে? বাই হোম লাগবে। দেখেন এখানে বাই হোম কোথায় কোথায় নাই, বাই হোম নাই, বাই হোম আছে, বাই হোম আছে, বাই হোম আছে। ওকে, ঘর টাকার অক্সিলারি ভার্বের ঘর, সাবজেক্ট আছে, এটা কেটে দিলাম। এম আছে, এম আছে। ওকে, যেহেতু বাক্যটা কন্টিনিউয়াস টেন্সেস, একটা বিং লাগবে, এখানে বিং নাই। এটা হলো আমার এখানকার স্টাইল। পরীক্ষার হলো স্টাইল কি? যেহেতু বাক্যটা কন্টিনিউয়াস, বিং খোঁজেন। এখানে বিং নাই, এখানে বিং নাই, এখানে বিং নাই, শেষ খেলা। কন্টিনিউয়াস আছে মানে বিং খুঁজবেন, কন্টিনিউয়াস আছে মানে কি খুঁজবেন? বিং খুঁজবেন। দেখেন তো এটা কেমন হতে পারে। দেখেন এখানে আছে হু, হু থাকলে কি লাগবে? বাই হোম লাগবে। এখানে বাই হোম নাই, এখানে বাই হোম নাই, বাই হোম আছে, বাই হোম আছে। তারপরে ঘর টাকার অক্সিলারি ভার্বের ঘর, বাক্যটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি হয়? ওয়াজ আর হয়। এখানে হ্যাড কোনোভাবে সম্ভব না। এখানে বাই হোম নাই, এখানে বাই হোম নাই, এখানে ওয়াজ ওয়ার নাই। দেখছেন এই বাই হোম প্লাস ওয়াজ প্লাস সাবজেক্ট প্লাস B3 প্লাস বাক্যাংশ মনে থাকবে? আমরা কিন্তু মোটামুটি সব পড়াই ফেলছি। ডু ইউ নো দেম? আপনি কি তাদের চিনেন? ডু আছে মানে দেখেন এখানে আছে ডু, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব হিসেবে লাগবে এম ইজ আর। এখানে উড দরকার নাই। হ্যাঁ আর হতে পারে, আর হতে পারে, কারণ দে, দেম মানে দে, আর হতে পারে। সাবজেক্ট ঠিক আছে, সাবজেক্ট ঠিক আছে, সাবজেক্ট ঠিক আছে, কি লাগবে? B3 আছে, B3 আছে। নুন উইথ হয় না, নুন বাই হয় না, নুন কি হয়? নুন টু নিতে হয়। নুনটা কি নিতে হয়? নুন নিতে হয় টু, নুন টু। সো এই কারণে এখানে অ্যান্সার হলো ডি। যদি আমরা পরীক্ষা হলে দেখি এখানে আছে নো, নো আছে মানে লাগবে টু, টু খুঁজবো, টু নাই, টু নাই, টু নাই, সো এই তিনটা হবে না। পরীক্ষার হলের মতো কি নো আছে মানে টু খুঁজবো, নো আছে মানে কি খুঁজবো? টু খুঁজবো। ওকে, বলতো হু হ্যাজ ব্রোকেন দিস জগ? কে এই জগটি ভাঙছে? ওকে, যদি কথা বলি হু, হু থাকলে কি বাই হোম লাগবে। দেখেন এখানে কি বাই হোম আছে? এখানে বাই হোম নাই, বাই হোম আছে, বাই হোম আছে, বাই হোম আছে। তারপর যেহেতু ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, ঘর টাকার অক্সিলারি ভার্বের ঘর, দেখেন এখানে কিন্তু অক্সিলারি ভার্বটা দেওয়া নাই, সেটা কেটে দিলাম। হ্যাজ আছে, হ্যাজ আছে। যেহেতু বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা বিন লাগবে। দেখেন এই বাক্যটাতে বিন নাই, এই বাক্যটাতে বিন নাই, ঠিক আছে? যদি আমি এতটুকু বুঝাতে পারি, আশা করি আপনারা প্রত্যেকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স 100% পারবেন। আমি 20-25টা করে বাক্য সলভ করাবার একটাই উদ্দেশ্য, যেন আল্লাহ পাকের রহমতে প্রশ্ন আসলে কোনোভাবেই যেন কি মিস না হয়, প্রশ্ন যেন কি কোনোভাবে আমরা মিস না করি। এটাই হলো আমার উদ্দেশ্য, আর কিছু না, ঠিক আছে? তাহলে আমরা যে সেগমেন্টে যাবো, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তার অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ হলো এরকম চেহারা, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তাকে যদি প্যাসিভ করতে বলা হয়, যদি প্যাসিভ করতে বলা হয়, প্রথম কাজ কি? লেট প্লাস অবজেক্ট, তারপর বি, তারপর B3।
তাহলে আমরা এখন যে কাজটি করব আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়? যে বাক্য দ্বারা মূলত আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এবং নির্দেশ বোঝানো হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা এখন পড়বো, সেটা নিয়ে একটু কথা বলি। একটু দেখেন সেটা কি। ইম্পারেটিভের অ্যাক্টিভের চেহারা হলো এমন, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ যদি কোনো একটা সেন্টেন্স মেইন ভার্ব দ্বারা শুরু হয়, যদি কোনো একটা সেন্টেন্স মেইন ভার্ব দ্বারা শুরু হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। সেটা কি? বললাম টেক দ্য পেন, এখানে টেক এটা একটা মেইন ভার্ব, এটা একটা অবজেক্ট। মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে মানে এটা একটা অ্যাক্টিভ, ইম্পারেটিভের অ্যাক্টিভ। এটাকে প্যাসিভ করতে হলে প্রথম লাগবে হলো লেট, তারপর অবজেক্ট, তারপর বি থ্রি। ভাইয়া রে, কথাটা আবার বলছি, কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে লেট, তারপর অবজেক্ট, তারপর বি থ্রি, লেট অবজেক্ট বি থ্রি, লেট অবজেক্ট বি থ্রি, লেট অবজেক্ট বি থ্রি। তার মানে এটা অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে লাগবে লেট, অবজেক্টটা হলো কি দ্য পেন, লিখলাম দ্য পেন, তারপর কি লাগবে বি লাগবে, তারপর বি থ্রি কি টেকেন। ঠিক আছে, গিভ এ পেন, মেইন ভার্ব অবজেক্ট, প্রথম কাজ কি লেট লিখলাম, অবজেক্ট হলো এ পেন, লেট এ পেন, নিম অনুসারে বি, তারপর কি লাগবে বি থ্রি, গিভের বি থ্রি ফ্রম গিভেন, লেট অবজেক্ট বি থ্রি। কিন্তু রে ভাই যদি বাক্যটা নেগেটিভ হয়, শুধু একটা নোট লিখাবো এখন সবাইকে, যদি বাক্যটি নেগেটিভ একটা নোট লিখবেন প্রত্যেকে। এখানে কি বলছি, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায় তখন কি দিতে হবে, লেট নট। বললাম ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলবো না কখনো। এখন বাক্যটা নেগেটিভ আছে না, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ আছে, যেহেতু এখানকার এই সেন্টেন্সটা নেগেটিভ আছে, যেহেতু এই সেন্টেন্সটা এখানে কি আছে নেগেটিভ আছে, সেহেতু কাজ কি প্রথমে লেট নট দিয়ে শুরু করবেন, লিখলাম লেট নট, ফাইন। তারপর কি লাগবে অবজেক্ট এল আই, বাকি অংশ আগের মতোই, এল আই নিউ অনুসারে বি, তারপর টেলের পাস্ট ফর্ম টোল্ড। ভাইয়ারে কোনো একটা নেগেটিভ মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় শুধু লেট নট দিয়ে শুরু হবে, বাকি অংশ আগের মতোই, তারপর অবজেক্ট, তারপর বি থ্রি। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি। আপনাদের কিছু প্র্যাকটিস তো অবশ্যই করানো লাগবে নাকি? বলছে ডু নট ক্লোজ দ্য ডোর। দেখেন বাক্যটা নেগেটিভ আছে, লেট নট লাগবে, চারটা বাক্যে লেট নট আছে, কি লাগবে এবার অবজেক্ট, দ্য ডোর লাগবে, দ্য ডোর আছে, এখানে দ্য ডোর নাই, লাগবে একটা বি, এখানে বিটা নাই, এখানেও বিটা নাই, বি অনুপস্থিত, লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি থ্রি। ঠিক আছে, যদি আমি এতটুকু বুঝাতে পারি, কি বলছে ওপেন দ্য উইন্ডো, এটা হলো কি মেইন ভার্ব, এটা অবজেক্ট, তার মানে প্রথম কি লাগবে লেট, এখানে লেট নাই, লেট আছে, তারপর কি লাগবে অবজেক্ট, দ্য উইন্ডো আছে, লাগবে একটা বির পর লাগবে হলো বি থ্রি ফর্ম। ওকে ফাইন, এই বাই এই ইউ এগুলো কি আসমান থেকে আনছে রে ভাই, এই দুটো অপশনে লেট হয় নাই, এখানে এতটুকু ঠিক আছে, দুটি বাক্য, এখানে বাই এবং ইউ এগুলো যথাযথ না, এই জন্য অ্যান্সার হলো বি। ঠিক আছে, আপনি তো নতুন করে কোনো তথ্য নিতে পারবেন না, প্রশ্নের বাইরে যাওয়াই যাবে না। এটা মাত্রই করছি আমরা। বলছে চেঞ্জ ভয়েস কাট ইট, সেটাকে কেটে নাও। তাহলে আসেন মেইন ভার্ব অবজেক্ট কি লাগবে, লেট লাগবে, দেখেন এখানে লেট নাই, লেট আছে, লেটের পর লাগবে অবজেক্ট, লেটের পর ডিরেক্টলি এখানে বি হবে না, অবজেক্ট বি থ্রি, অবজেক্ট বি মানে কোন একটা বাক্যকে ইম্পারেটিভ করতে হলে প্রথমে লেট,
তারপর অবজেক্ট, তারপর বি, তারপর বি3। ঠিক আছে, আমার শিটে যা আছে আমি সব করবো, আপনাদের কোনো চিন্তা নাই। আমি আগে বলছি না যে আপনি শুধু আপনার কাছে শুধু চাকরি পাওয়ার ব্যবস্থা করবেন, আমার চাকরি পাওয়াই দিবেন, বাকি সব আমি করে দিব। দেখেন গিভ দ্য অর্ডার, এই দেখেন মেইন ভার্ব, এই একটা অবজেক্ট, তার মানে এটা ইম্পারেটিভ, অ্যাক্টিভে আছে। প্যাসিভ করতে হলে কি লাগবে? লেট লাগবে, অবজেক্ট দ্য অর্ডার, দ্য অর্ডার কি ঠিক আছে আছে, লাগবে বি। দেখেন এখানে বিটা নাই, এখানে বিটা নাই, এখানে বিটা নাই। প্রশ্নের প্যাটার্ন, প্রশ্ন সলভ করবার যে কাটাকাটি যদি পারেন, আর আল্লাহর কাছে একটু দোয়া করবেন, চাকরি ইনশাল্লাহ হবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, একটু লেগে থাকেন প্লিজ। দেখেন এখানে যে বাক্যটা আছে, আমরা এই বাক্যটাকে নিয়ে যদি একটু কথা বলি, সেটা কি? ডু নট ডু ইট, এটা কইরো না। বাক্যটা যদি নেগেটিভ, লেট নট লাগবে। এখানে লেট আছে, নট নাই, লেট আছে, নট নাই, লেট নট নাই। লেট নট অবজেক্ট বি বি3, লেট নট অবজেক্ট বি বি3, লেট নট অবজেক্ট বি বি3। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। আমি জাস্ট দুটো এক্সট্রা জিনিস দেখাতে চাই, মানে এটা কঠিন জিনিস না, মাঝে মাঝে দেয়। লিখেন প্যাসিভ টু অ্যাক্টিভ। কখনো কখনো এই যে প্যাসিভ টু অ্যাক্টিভ সেন্টেন্স করতে দেয় আপনাদের, মাঝে মাঝে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয়। যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়মটা হলো, দেখেন প্রথমত আগে পরে চেঞ্জ করবেন, আগে পরে। আমি শুধু আগে পরে লিখলাম, আগে পরে মানে সাবজেক্টটাকে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্টে। দ্বিতীয়টা হলো অক্সিলারি ভার্ব এবং একটু এখানে বাই এবং অক্সিলারি ভার্ব। এই বাই এবং অক্সিলারি ভার্ব কেটে দিব। ঠিক আছে, এটা কেটে দিলাম, বাই এবং অক্সিলারি ভার্ব কেটে দিব। 3 নাম্বার বলছি অক্সিলারি ভার্ব যেই টেন্সে থাকবে, অক্সিলারি ভার্ব যেই টেন্সে থাকবে মেইন ভার্বকে সেই টেন্সে নিব, সেই টেন্সে নিব। কথাটা একটু দেখেন। হ্যাঁ বলছি, কোন একটা প্যাসিভ সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ করতে বলা হয়, প্রথম কাজ হলো আগে পরে মানে অবজেক্টটাকে সাবজেক্টটাকে অবজেক্টে নেবেন। দ্বিতীয়টা বলছি বাই এবং অক্সিলারি ভার্বটা কেটে দিবেন। 3 নম্বর বলছি অক্সিলারি ভার্বটা ঠিক যেই টেন্সে থাকবে মেইন ভার্বটাকে ওই টেন্সে নিব। যেমন এ বুক ইজ রিটেন বাই তামিম, লিখলাম তামিম কর্তৃক একটা বই লেখা হইল। তার মানে প্রথম কাজ কি? এটা এবং এটা কেটে দিলাম। তারপর বলছি আগে পরে চেঞ্জ, ওই যে তামিমটা আছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট লিখলাম, তামিম লিখলাম, এটা কাটা। এবার বলছে ইজ, বলছে অক্সিলারি ভার্ব যেই টেন্সে থাকবে মেইন ভার্বটা সেই টেন্সে নেবে। ইজ মানে কি? এম ইজ আর মানে প্রেজেন্ট টেন্স, তার মানে এই রিটেনের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তার মানে রিটেনের প্রেজেন্ট ফর্ম কি? রাইট। এইবার তামিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা আছে রাইটস, বাই তো কাটা, এ বুক, এতটুকুই তো শেষ খেলা। আমি এরকম কি করছি, এই অবজেক্টটাকে সাবজেক্টে নিছি প্যাসিভ করার ক্ষেত্রে, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব নিছি, তারপর এটা বি3 ফর্ম নিছি, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিছি। এখন সেই কাজটা শুধু উল্টাই দিলাম। প্রথম কাজ হলো আগে পরে চেঞ্জ, দ্বিতীয় কাজ হলো বাই এবং অক্সিলারি ভার্ব তুলে দিবেন, 3 নম্বর কাজ হলো কি অক্সিলারি ভার্ব ঠিক যেই টেন্সে থাকবে মেইন ভার্বটাকে ঠিক ওই টেন্সে কনভার্ট করবেন। আশা করছি আমি এতটুকু বোঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বোঝাতে পারি, আজকে আমাদের এতটুকুই। যদি আমাদের ক্লাসগুলো বা আমাদের কোর্সগুলো যদি আপনাদের পছন্দ হয়, যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আমাদের ক্লাসগুলো সম্পর্কে অভিহিত করবেন, এবং তারা যদি আমাদের কোর্সগুলো হ্যান্ডেল করতে চায় অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে বলবেন, এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকতে বলবেন। এতটুকুই আজকে, এতটুকুই। সর্বশেষ একটা কথা বলতে চাই যে আপনাদের একটু পড়তে হবে, ঠিক আছে? একটা চাকরি দরকার, এই চাকরির সময়টা কোনোভাবেই নষ্ট করবেন না, ঠিক আছে? পড়েন পড়েন পড়েন।